This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই তুই আর তুই ভাত শুধু খাচ্ছি কেন? ডিমটা কোথায় গেল তোদের? বল, ডিমটা দেখাই কোথায় গেছে? দেখা ডিমটা, এই ডিম কোথায় রয়েছে তোর? আর তোর ডিমটা কোথায় আছে? ডিমটা দেখা, দেখা একবার পকেট থেকে। এই পকেট থেকে ডিম বার করছে, ডিম বেরোবে। এই হাতে নিয়ে চলে এসেছে ডিম। আচ্ছা, তুই ডিমটা তো রয়েছে, তবে শুধু ভাত খাচ্ছিস। তুই কি ডিম খাস না? তুই নিজে ডিম খাস কি খাস না? খাস তো? তোর ভাইয়ের জন্য একদিন নিয়ে যাচ্ছিস, তাই তো? প্রত্যেক দিন নিয়ে যাই? ঠিক আছে, নিজেও খেতে হবে, ভাইকেও দিতে হবে, ভাগ করে খেতে হবে নাকি? ঠিক আছে। মগরাহাটের ক্লাস ওই ফ্রি প্রাইমারি স্কুলের ক্লাস 1-এর বাচ্চা খুশি কর, বিশেষ করে খুশি করে দিয়ে গেল। আমরা বলি না বাচ্চাদের মনের ভেতর কোনো কালো মেঘ থাকে না, কিন্তু এর মধ্যে মেঘ কোথায়? একটা গোটা আস্ত আকাশ তোর মনের মধ্যে রয়েছে। ওই ফোকলা দাঁতগুলো ভাবুন তো, ওর ফাঁক দিয়ে যে কথাগুলো বেরিয়ে এলো, সে কথাগুলো ছোটদের মুখে বড় কথা না, এটা অনেক বড় ব্যাপার। আমাদের পুরো এক আকাশ বিস্ময় দিল, আর এক আকাশ ধারণা তৈরি করে দিল। বিশ্বাস করুন, নিজে রোজ খাই, কাউকে দেওয়ার কথা ভাবি না, সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাটা ওই ডিমটাকে নিয়ে যাচ্ছে বাড়িতে, কারণ ভাইকে খাওয়াবে। নিজে এইটুকুনি ছোট্ট পিচ্ছি, তার ভাই হ্যাঁ ছোট, সেখানে সে বড়, এবং সেই বড়র কর্তব্য সে কীভাবে পালন করছে ভাবুন। ওই কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা আমরা শুধু এতদিন স্লোগানে শুনে এসেছিলাম। এ তো জ্যান্ত স্লোগান আমাদের জন্য। লালমোহনবাবু যদি বেঁচে থাকতেন না, সিরিয়াসলি বলছি, বলতেন এদের কাল্টিভেট করতে হচ্ছে মশাই। কাল্টিভেট করাই মতো ব্যাপার, একদম খুঁড়ে খাঁড়ে দেখার মতো ব্যাপার। জানেন তো, এই প্রজন্মটাকে বুঝতে হবে আসলে। আমি সত্যি কথা বলছি, গোটা জিনিসটা আজকে এই খুশি কর আমাদের একটা অন্য জায়গায় নিয়ে চলে গেল এবং চোখ খুলে দিল। যে মুহূর্তে খবরটা দেখেছিলাম তখনই মনে হচ্ছিল যে এই খবরটা একটা জায়গায় আটকে নেই, এটার চারপাশে অনেক ব্যাপ্তি আছে এবং এটাকে বোঝার চেষ্টা করা খুব দরকার। আপনারাও বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করার দরকার, জানেন তো। কারণ আপনারা টিভির পর্দার ওপাশে বসে আছেন, কিন্তু আমার মতোই অনেকগুলো প্রজন্ম হয়তো পিছিয়ে গেছেন। অনেকেই যারা পিছিয়ে গেছেন তাদের হয়তো ভাবতে ইচ্ছে করছে যে আমরা চিরকাল বলে এসেছি যে এই প্রজন্ম কীরকম, মানে নিজেদের পরবর্তী প্রজন্মকে যতটা ভালো সব আমাদের প্রজন্মতে ছিল, পরের প্রজন্মগুলো উচ্ছন্নে গেছে। এটা একটা কমন ধারণা তো আমাদের। দেখুন বাচ্চাটাকে, এবং তখন থেকে আমি খুঁজে পেতে দেখছিলাম আর কি, মানে আমাদের আগে পিছের জেনারেশনসগুলোকে একটু বোঝার চেষ্টা করছিলাম। এই বাচ্চাটা লেটেস্ট প্রজন্ম, জেন আলফা যাদের বলা হচ্ছে আর কি। তাহলে এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো, তারা ওই যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলনটা করলো, মার খেলো কিন্তু জায়গা ছাড়লো না, যে উদ্দেশ্যে এসছে সেই উদ্দেশ্যটা সাধন করে ফিরল, নিজেদের দাবি আদায় করে ফিরল। এদের তো বোঝাটা আরও জরুরি। পরের প্রজন্মই যদি এই হয়, তাহলে তাদের কোন প্রজন্ম থেকে, মানে দফায় দফায় তো চেঞ্জ হয় প্রত্যেক প্রজন্মে একটু একটু করে, তাহলে তার আগের প্রজন্মটাকেও বোঝা দরকার। তারাও তো কিচ্ছু কম যায় না, বরঞ্চ এখন মনে হচ্ছে এই আগের প্রজন্মটাকে, যেটাকে আমরা জেন জি বলছি আর কি, সেই জেন জিকে বুঝতে পারলে তবে আপনি এই জেন আলফাকে বুঝতে পারবেন, নইলে আপনার বোঝাটা অসম্পূর্ণ এবং ভুল বুঝবেন হয়তো। ভুল তো এই সব প্রজন্মকে সবাই, এই রাজনৈতিক নেতারা বিশেষ করে প্রভূত পরিমাণ যে ভুল বুঝেছিলেন এবং বুঝে যে এখন চুল ছিটছেন, এটা বুঝতে তো কোনো অসুবিধে নেই।
আমি বোঝার চেষ্টা করছিলাম। ধরুন ওই 1946 থেকে 64 এই সময়ের মধ্যে যারা জন্মেছিলেন তাদের বলা হতো বেবি বুমার। কেন বলা হতো জানেন? কারণ সেই সময় জন্মহার প্রচুর বেড়ে গেছিল। আজকে একটু এই প্রজন্ম নিয়ে নাড়াচাড়া করছি আর কি, এগুলো বোঝা খুব দরকার। আজকে আপনাদের ভাবনার প্রচুর রসদ থাকবে, কারণ আমার রাতের ঘুম চলে গেছে এদের কথা ভাবতে গিয়ে। এই যে বেবি বুমার প্রজন্মটা, এটার কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়ে গেছে। মানুষজন একদিকে মানসিক শান্তি, অথচ চারপাশে হাহাকার, কারণ অর্থনৈতিক বিভিন্ন দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, কাজকর্ম নেই, এন্টারটেনমেন্ট নেই, মানে সব মিলেমিশে তাদের কাছে একমাত্র সেই সময় হয়তো একটুখানি হাঁপ ছেড়ে বাঁচা এবং নিজেদের একটুখানি অন্যরকম সময় কাটানো, সুস্থির হওয়ার চেষ্টা করা, সেটা হয়তো তাদের ওই যৌথ জীবনের মধ্যে ছিল। সেই জায়গার থেকেই সেই ওই একমাত্র যেখানে তারা মনে করেছেন যে কোথাও গিয়ে অন্তত নিজেদের ঘরের ভেতর নিজের পরিবার পরিজনের সঙ্গে থাকা সময়টাই একমাত্র শান্তির সময়, এবং সেটাকে তারা যতটা সম্ভব ওখান থেকেই নিজেদের সব কিছু চাওয়া পাওয়া, এন্টারটেনমেন্ট সব কিছু বার করে নেওয়ার চেষ্টা করেছেন। তার ফল হচ্ছে ওই সময় জন্মহার অত্যন্ত বেড়ে যাওয়া। এর পরের প্রজন্মটাই হচ্ছি আমরা, যারা ওই 65 থেকে 80 পর্যন্ত জন্মগ্রহণ করেছিলাম এই সময়টার মধ্যে। এবং এই প্রজন্মটাকে সবাই বলেছেন জেন এক্স। যে যখন ভাবছিলাম মনে হচ্ছিল, দেখুন জেন এক্স জিনিসটা সে অঙ্ক করার সময় দেখতাম, যেটাই কিছু বোঝা যায় না সেটাকে এক্স ধরে নেওয়া হতো আর কি। এবং অদ্ভুতভাবে তারপর সেই এক্সের মানটাকে খুঁজে বার করতে পারলে অঙ্কটা মিলেও যেত। অর্থাৎ একটা নেই জিনিস এক্স, সেটাকে ধরেই আসলে কোথাও আপনি পৌঁছে যেতে পারতেন, একটা সুনির্দিষ্ট জিনিসকে খুঁজে পেতে পারতেন। আমাদের প্রজন্মটা তো প্রায় সেরকমই, বারবার একটা অদ্ভুত নেই এর মধ্যে গিয়ে আবার কিছু একটা হয়ে গেছে। খেয়াল করুন এই প্রজন্মটা কি না করেছে। এই প্রজন্মটা যখন জন্মেছে তখন ওই চারপাশে যৌথ পরিবারগুলো ভেঙে ভেঙে ইউনিটারি পরিবার তৈরি হয়ে গেছে। আবার সেই পরিবারের বাবা মা তারা হয়তো সবাই জীবিকার সন্ধানে বেরোতে শুরু করছেন। বাচ্চা বাড়িতে স্কুল থেকে একা ফিরছে, কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স বাড়ছে। এই যে যাবতীয় কাণ্ড কারখানাগুলো হচ্ছে, এদের মধ্যে একটা লড়াই তৈরি করে দিয়েছে। এবং একই সঙ্গে তারা ভাবতে শুরু করেছেন যে আমাকে তো স্বাবলম্বী হতে হবে, নিজের কাজটা নিজেকে করতে হবে। এবং এটা করতে গিয়ে, এটা ভাবতে গিয়ে তারা দেখছে কত কিছু বদলে যাচ্ছে চোখের সামনে। মানে ভাববেন তো বটে, ধরবেন তো বটে, কিন্তু সময় তো ক্রমশ বদলাচ্ছে। সাদা কালো টিভিটা সেটা কীরকম বদলে গিয়ে কালার টেলিভিশন হয়ে যাচ্ছে। সেই প্রজন্মটা যারা ছাদে উঠে অ্যান্টেনাটা ঘোরাতো আরেকটু, আর নিচে ভাই দাঁড়িয়ে বলতো হ্যাঁ আসছে, না এখনো আসলে ঝিরঝির করছে। অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন ওই অ্যান্টেনাটা ঘোরানো যাবে, তখন বাংলাদেশে তখন ভালো ভালো নাটক হতো, গান হতো, ইংরেজি সিরিয়াল টিরিয়াল অনেক কিছু হতো। তখন WWF যেটা দেখে আপনারা সবাই মানে প্রভূত পরিমাণ উৎসাহিত হন। এখনকার প্রজন্মর কাছে অবশ্য আস্তে আস্তে ওগুলো অবসোলেট হয়ে গেছে, তাও আছে, কিন্তু সেটা সেই ছোটোবেলায় তখন ওই বাংলাদেশে দেখানো হতো। তাই জন্য অ্যান্টেনাটা ঘোরাতে হচ্ছে, বুস্টার অ্যান্টেনা। তারপর স্পেস শাটল চলে গেল, আমরা দেখলাম কম্পিউটার তারা আস্তে আস্তে তার ডালপালা মেলছে। ব্যাংকে কম্পিউটার লাগানো হবে, লাগালে লোকের সব চাকরি নাকি চলে যাবে, আন্দোলন হয়ে গেল। এবং তারপর সেই আন্দোলনটাকে কাটিয়ে কম্পিউটার আস্তে আস্তে আপনার আমার জীবনের অঙ্গ হয়ে গেল। কত বদল দেখেছে না এই প্রজন্মটা। এই প্রজন্মের মানুষ বলে হয়তো নিজে একটু বেশি বলছি, কিন্তু বিশ্বাস করুন সব প্রজন্মই তো এরকম কিছু না কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। কিন্তু এরকম সামগ্রিকভাবে একটা ওই মাঝখানের সময়টা, ট্রানজিশনাল পিরিয়ড যাকে বলে আর কি, একটা সময় থেকে চেঞ্জ হয়ে আরেকটা সময় যাওয়ার এই মাঝামাঝি সময়টা, এরকম এতগুলো মাঝামাঝি জিনিসে খুব কম প্রজন্ম পড়েছে। এর পরের প্রজন্মটাই হচ্ছে মিলেনিয়াল। এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা হয়তো একটা এই আধুনিক প্রজন্মের মধ্যে থেকেছে এবং আস্তে আস্তে তারা এই ইন্টারনেটটাকে আঁকড়ে ধরতে শুরু করেছে।
একটা মানে তখন বাবা মা তারা একরকম, চারপাশের এন্টারটেনমেন্টের মানে যাবতীয় সংজ্ঞা টঙ্গাগুলো বদলে গেছে, জীবন অনেক দ্রুত গতিতে দৌড়চ্ছে। এতদিন আমরা আমাদের সময় পর্যন্ত আমরা জানতাম মানে এটা সেই পুরনো ওরিয়েন্টাল সিভিলাইজেশন যেটা বলতো আর কি, অর্থাৎ এই প্রাচ্যের দর্শন যেটা বলতো। আমরা শুনতাম তখন যে ওই পাশ্চাত্যের জগৎগুলো মানে আমেরিকা সেগুলোতে সময় নাকি পো পো করে দৌড়ে বেড়াচ্ছে, আপনাকেও তার পেছনে পো পো করে দৌড়তে হবে, গিয়ে তাকে ধরতে হবে আর কি। সে দৌড়, সে ইঁদুর দৌড়ে তারা নাকি সব হাঁপিয়ে যেত, কিন্তু ধরতে আর পারতো না। আমরা তখনও কিন্তু বেশ ভালো ছিলাম, এই বেশ ভালো আছি ভাবতাম, কারণ আমাদের প্রাচ্যের দর্শন ছিল আরে সময় তো ওই পাড়ার মোড়ে আপনার জন্য অপেক্ষা করছে, আপনি ধীরে সুস্থে গিয়ে সময়টাকে কাপ করে ধরলেই হবে। কিন্তু যখন মিলেনিয়ালরা চলে এলো, তারা কিন্তু আস্তে আস্তে সেই পশ্চিমের সেই দর্শনে বিশ্বাসী হয়ে দৌড় শুরু করে দিয়েছে। আর তারপরেই তো এই বিখ্যাত জেন জি, যাদের এখন আপনি আমি চোখের সামনে দেখছি, বোঝার চেষ্টা করছি, আর যেটা দেখলে ওরা হয়তো বলবে কাম অন ডিউড, কুল। এগুলো এখনকার, ওদের ভাষা আলাদা, ওদের ভাবনা আলাদা, এবং এদের বুঝতে ওই বললাম যে আপনি আমি তো কোন ছাড়, পোর খাওয়া নেতারা যে খাবি খাচ্ছেন সেটা তো এই প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনটার থেকে খুব পরিষ্কার। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বছর 6 যে বাচ্চাটাকে দেখলেন পকেটে ডিম পুড়তে, সেই বাচ্চাটা আরও এগিয়ে যাওয়া প্রজন্ম। সেই এগিয়ে যাওয়া প্রজন্ম মানে তাদের আরও বেশি, সবাই ভাবতেন কি এই প্রজন্মটা ভীষণ স্বার্থান্বেষী একটা প্রজন্ম, স্বার্থপর, নিজের ছাড়া কিছু ভাববে না, কোনো কিছুতে খুব একটা গা ফা দেয় না, এরকম একটা ভাবছেন তো। এটাকে পরে বুঝবেন, তার পরের প্রজন্মরই খুশি করকে দেখবেন সে নিজের ভাইয়ের জন্য পকেটে করে ডিম নিয়ে যাচ্ছে। অর্থাৎ দায়িত্ববোধ সেটা প্রবল। তাহলে যারা তার আগের প্রজন্ম, এই জেন জি, তারা যে তাদের নিজেদের জিনিসটা বুঝে নেওয়ার জন্য পথে নামবে, তারা মনে করবে যে কেউ তার পায়ের তলার মাটিটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটার প্রতিবাদ করাটা তার দায়িত্ব। তারা যে বোঝার চেষ্টা করবে যে হয়তো সে নিড দেয়নি, কিন্তু তাতে কি, তার সতীর্থদের তাদের তো ক্ষতি হচ্ছে, সে ক্ষতির কোথাও না কোথাও গিয়ে তাদের উপরেও এসে চাপতে পারে। সুতরাং তারাও যে সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, এটাও তো একটা দায়িত্ববোধ। এই দায়িত্ববোধটাকে তো বুঝতে হবে। এই জায়গাটার থেকেই না মনে হচ্ছিল যে কাল্টিভেট করাটা দরকার। ভাষা, আন্দোলন, তাদের মানে এই প্রজন্মের কথাবার্তা সব কিছু অন্যরকম, ভাবনা চিন্তা সব কিছু অন্যরকম। আমরা সত্যি বুঝতে পারছি না। এরা এই প্রজন্মটা আমাদের দেখিয়ে দিল যে ওই দাঁত মুখ খিচিয়ে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই করতে না করলেও চলে, আন্দোলন হয়ে যায় এবং জয় ছিনিয়ে নেওয়া যায়। আমরা ভাবতাম এরা এই প্রজন্মটার সারাক্ষণ মনে করছে হয়তো সময় আছে, অথচ এরা মনে করছে সব কিছু ইনস্ট্যান্ট চাই। এই 1 বছরে ডিগ্রি, 1 বছরে চাকরির পরে ঠিক আছে, হয়ে গেছে, বেশ কয়েকদিন চাকরি, এটা আর থাকবো না, অন্য জায়গায় চলে যাব, পরপর চেঞ্জ করবো, আমার পুরনো এক জায়গায় গিয়ে বসলাম, ওখান থেকে রিটায়ার করবো, এই সমস্ত ভাবনা অবসোলেট ডিউড, এরকম ভাবনা। এরা সেসবের মধ্যেই নেই। এরা ভাবে ওই ঠিক আছে 2 মাসের মধ্যে বডি প্যাক তৈরি করে নিতে হবে। সম্পর্কের অনেক রকম, কত রকম রিলেশনটা যে স্টেকেশন হয়, বিভিন্ন রকমের যে মানে তাদের ওই ফোকাসড ব্যাপার হয়। সেদিন শুনছিলাম সানসেট রিলেশন, সানসেট ডেটিং, মানে ভাবতে পারছেন সানসেট ডেটিং মানে হচ্ছে একদম টাইম বেঁধে দেওয়া। ওরা জানে যে এটা এক্সপায়ারি পিরিয়ড আছে আর কি, একটা সম্পর্কে যাচ্ছেন, সেটা একটা সময়ের পর সেটা আর টিকবে না। সো হোয়াট, এরা এটাকেই বলবে কুল, চিল। ভাই শুনছিলাম যে কথাগুলোর মধ্যে কথায় বলবে এরা এইভাবেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কথা বলে, ভাই বাবাকেও ভাই বলে ফেলতে পারে। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু জিনিস যেগুলো আমরা
দেখুন আপনারা অনেকে শুনেছি যে খুব এদের নিয়ে হাসি ঠাট্টা করে। এই প্রজন্ম যেরকম সবাইকে ভাই বানিয়ে ফেলছে, ব্রো বলছে, এরা হয়তো যে কোনো সময় ওই মা দুর্গাকে তার সম্পর্ক এখন এতদিনে বাবা মা বলতো, তাহলে এখন সে দিদিমা বলবে কিনা, এরকম একটা জায়গায় চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আসলে এদের বুঝতে না পারার অজ্ঞানতা। কারণ এদের মধ্যে আবার এই সমস্ত ক্ষেত্রে ভক্তিভাব বা যেখানে যাকে যা শ্রদ্ধা দেখানো, তার কোনো কিচ্ছু খামতি নেই। এরা এমন সব মুহূর্তে আমাদের সামনে তৈরি করে দিতে পারে, যেগুলো দেখে আমরা বলতে বাধ্য হই আলাদাই চলছে। এটাও এদেরই ভাষা, কিন্তু আলাদাই চলছে। মানে কথাগুলো যতই বিজাতীয় বলে শোনাক, এটা জেনজির ভাষা, এরা নিজস্ব ব্যাপার, কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে এরা নিজেদের একটা জায়গা তৈরি করে নিয়েছে। এটা বুঝিয়ে দিয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায়, কিন্তু সেটার সঙ্গে যারা বদলাতে পারে না, তারা যেটা ধাক্কা খায় সেটাকে বলে কালচারাল শক। আর আমরা এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে হয়তো এই জেনারেশনাল শক। এতদিন ধরে ওখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের, এখানে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে আমেরিকার, আমরা ভাবলাম ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। এর সঙ্গে ইসরায়েল জুড়ে গেছে, ওপাশ থেকে হয়তো রাশিয়া আসবে, এরপর চীন ঢুকবে, হরমুজ আটকে দিচ্ছে, কেলেঙ্কারি কাণ্ড। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলোই বটে। তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে কি হবে না সে তো পরের কথা, কিন্তু আপাতত একটা যুদ্ধ তো লেগে গেছে, যে যুদ্ধটা জানা দরকার, বোঝা দরকার। কারণ এটা এখন প্রজন্মের যুদ্ধ, জেনারেশনাল যুদ্ধ, এবং সেখানে হয়তো একটা বড় অংশ আমাদের মতো তারা খাচ্ছেন এবং হাঁকপাক করে ওই জেনারেশনের যে গ্যাপ, প্রজন্মের যে ফাঁক, সেটাকে না ভরাট করার চেষ্টা করছেন। কিন্তু বিশ্বাস করুন, যদি না পারেন, কাজটা কঠিন, খুব কঠিন, কিন্তু যদি না পারেন তাহলে যত বিভ্রান্তি আর যত ধাক্কা খাবেন, সারা জীবন বড় হয়ে ওঠাতেও আপনি হয়তো এই গোটা প্রজন্ম এত ধাক্কা খায়নি। ভাবুন তো, পুলিশ আঙ্কেলের মুখে হাসি না এসে কোনো উপায় আছে? পুলিশ আঙ্কেল, আমরা আমাদের ছোটবেলার থেকে শুনে এসেছি যে পুলিশকে মামা বলা যায়, কিন্তু বিশ্বাস করুন, পুলিশের সাথে সেই সময় ছাত্র সংঘর্ষ হয়েছে, ছাত্রদের বিভিন্ন সময় বিরোধ লেগেছে, কিন্তু এরকম হাসি ঠাট্টার সম্পর্ক মামা বলে কেউ অন্তত ওই সংগ্রামের সময় কেউ ডাকতো বলে শোনা যায়নি। আন্দোলন চলছে, তার মধ্যে গিয়ে পুলিশকে মামা বলে ডাকবে? তখন সব সিরিয়াস ব্যাপার, লড়াই, বাঁচার লড়াই, বাঁচার লড়াই, এই সমস্ত হতো। কিন্তু এই প্রজন্মটা, এদের প্রেক্ষাপটটা ভাবুন তো, কী নিয়ে আন্দোলন করতে এসেছিল? এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার জন্য এরা সারা জীবনের, মানে এদের যেটুকুনি জীবন আর কি, তার একটা বড় অংশ উৎসর্গ করে দিয়েছে। আজকাল ওই 6-7 থেকে ছেলেমেয়েরা এইসব বিভিন্ন বাতাস টাতাস, আকাশ বাতাস, বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যায়, আপনারা জানেন। সব তখন থেকে প্রস্তুতি নেয়, কারণ ওই একটা পরীক্ষায়, এবং এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটায় আপনি প্রস্তুত হলেন, কিন্তু যদি এই পরীক্ষাটায় আপনি কোনোভাবে ক্র্যাক করতে না পারেন, মানে ওখান থেকে আপনি যদি ভবিষ্যতে দরজাটা খুলতে না পারেন, তাহলে ওই পড়াশুনো দিয়ে আপনি আর অন্য কোনো পরীক্ষা দিতে পারবেন না। আছে পরীক্ষা ওই একটাই, ওটাই জীবনে প্রবেশের দরজা। যে দরজাটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনার মনে হবে আপনার সামনে জীবনের দরজাটা বন্ধ হয়ে গেল, জীবন শেষ, জীবন আর এগোবে না। এই ভাবনা থেকেই তো 21 জন আত্মহত্যা করেছিল বলে শোনা যায়। 21 জন, অর্থাৎ এরকম একটা পরীক্ষা, যে পরীক্ষাটার জন্য এতটা তৈরি করে নিজেকে উজাড় করে দিয়ে পরীক্ষা দেওয়ার পর একটা প্রজন্ম শুনেছে পরীক্ষাটা বাতিল। কেন বাতিল, আবার কেন প্রশ্নপত্র ফাঁস, কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হয়ে তাদের এরকমভাবে আবার পরীক্ষায় বসতে হবে? নিজেকে একবার উজাড় করে দেওয়ার পর ফের একবার, আগে তো উঠে দাঁড়াতে হবে, তারপর আপনি আবার উজাড় করবেন। সেই পরিস্থিতিতে পড়তে হবে। পড়তে গিয়ে সে নিজেটা উঠে দাঁড়াতে গিয়ে শুনছে যে তাদেরই সতীর্থ অন্তত 21 জন তারা উঠে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারেন, জীবনটাই শেষ করে দিয়েছে। এই সব কিছুর প্রতিবাদ জানাতে এসেছিল তারা।
আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করতে এসেছিল তারা। এরকম একটা গুরুগম্ভীর বিষয়, এরকম একটা গুরুগম্ভীর প্রেক্ষাপট, ওরা কী করলো? বুঝিয়ে দিল ওই রকমই, সেজন্যই সেরকম গম্ভীর মুখ করে আসতে হবে, সারাক্ষণ চরম শোকের পরিবেশ তৈরি করে রাখতে হবে না। এটা জীবনের একটা অঙ্গ, জীবনের একটা পার্ট। এটাকে খুব সহজভাবে নিতে হবে, সত্তরে নাও সহজে, তাই তো নিচ্ছে। ওই জন্যই দেখলেন তো গান করছে, মজা করছে, এনজয় করছে, এরা লাইফের এই আন্দোলনটাকেও এনজয় করছে। একটা সময় সেই একটা বিখ্যাত বিজ্ঞাপন ছিল না, জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। এটা সিরিয়াসলি গায়ে কিছু লাগতে দিচ্ছে না, এবং এত কঠিন কাজটা করে ফেললো হাসি মুখে, দাঁত ফাত খিচোতে হলো না, কিচ্ছু করতে হলো না। পুলিশকে বলছে ভাবুন, মারবেন না তো? আচ্ছা আঙ্কেল, যখন লাঠি মারবেন তখন ওই হেলমেটটা দেবেন, হ্যাঁ তাহলে তো মাথায় লাগবে না, মাথাটা বাঁচবে, আমাদেরও তো কিছু প্রোটেকশন দরকার। আচ্ছা কেন মারবেন আঙ্কেল, আমরা তো কিছু করিনি। এর উত্তর কি দেবে পুলিশ? কত বড় একটা সেই সুমন লিখেছিলেন, যখন বেয়োনেট নয় গোলাপের তোড়াতে কুচকাওয়াজ করবে সেনাবাহিনী, এরা সত্যিকারে দেখিয়ে দিচ্ছে, মাথায় গিয়ে ছাতা ধরছে, আপনার গরম লাগছে, রোদ লাগছে, জল দিচ্ছে, খাবার দিচ্ছে, খান না, আপনারাও তো দাঁড়িয়ে আছেন, কি করবেন আঙ্কেল, আপনাদেরও কাজ আমাদেরও কাজ বলছে। না একটা সম্পর্ক পাতিয়ে ফেলছে। অদ্ভুত প্রজন্ম। এদের বিশ্বাস করুন, আমরা আন্ডার এস্টিমেট করেছি, বুঝতে ভুল করেছি, খাটো করেছি। যত ভুল করেছি তত পিছিয়ে গেছি। ভুলের একটা কি বলবো, চরম পরিস্থিতির মধ্যে আমরা নিজেদের নিমজ্জিত করেছি। সব ভুল হয়ে গেছে বিলকুল। এবং দেখুন, যখন এরা সব পারে, আমরা বলতাম না যে লড়ে যেতে হবে, ছেলে মেয়েদের আমরা শিখিয়ে এসেছি লড়ে যেতে হবে, জীবনটা সহজ নয়। সেই ছোটোবেলায় পড়তাম, লাইফ ইজ নট বেড অফ রোজেস, পড়তে হতো এই ফ্রেস্টেসগুলো। হ্যাঁ, জীবনটা গোলাপের পাপড়ি বেছানো না, কাঁটাও আছে। এরা বুঝে গেছে, আমরা বুঝতেই পারিনি কখন এরা এগুলো শিখে গেছে। এরা জানে যখন ওই সামনে ব্যারিকেড করা হচ্ছে, কখনো ব্যারিকেড ওয়েল্ডিং করে একটার সাথে একটা জুড়ে দিয়েছে, বুঝতে পারেনি পুলিশ এরকম কিছু ঘটতে পারে, এই অভিজ্ঞতাই তো তাদের নেই, এই প্রজন্মের সামনে তারা পড়েনি কখনো। আবার কখনো সেই ব্যারিকেডকে তুলে নিয়ে তার উপর নিজেরা চেপে বসে গাড়ির মতো ব্যবহার করে দিয়েছে, দেখলেন তো ছবিগুলো। জল কামান মারবেন, ওরা বলবে আরে এ তো রেন ড্যান্সের জন্য হচ্ছে, অথবা গরম লাগছে একটু জল ছাড়ুন না। হয়রান হয়ে যাবেন আপনি, এর ওপর কী করবেন? আমরা হয়তো ভাবছিলাম যে এরা হয়তো সব কিছু ইনস্ট্যান্ট করে ফেলতে চায়, এরা হয়তো একটা মোবাইল সর্বস্ব প্রজন্ম, কিন্তু এরা নিজেদের চিন্তাভাবনার জায়গায় খুব খুব পরিষ্কার, কি করতে হবে এরা পরিষ্কার জানে, কোনো বিভ্রান্তি নেই, শর্টেড। এই জন্য এরা যেরকম নাচ গানের মধ্যে দিয়ে নিজেদের দাবিটা আদায় করে নিয়েছে, ঠিক সেই একইভাবে কোনো টেনশন দেখায়নি, কোনো রকম গুন্ডামি করেনি, বরঞ্চ তার মধ্যে হাসতে হাসতে কেউ রিল বানিয়ে নিয়েছে, এই রিলগুলোই চারপাশে ছড়িয়ে ফেলেছে, ফলোয়ার তৈরি করেছে। ভাবুন, আপনি তো রাস্তায় এদের সামনে ব্যারিকেড তৈরি করছেন, এরা নিজেদের একটা সম্পূর্ণ অন্য রাস্তা তৈরি করে নিচ্ছে, যে রাস্তায় ওরা একজনের সঙ্গে আরেকজন জড়িয়ে যাচ্ছে। ওই যে ছেলেটাকে দেখালাম ওই রিলস বানাচ্ছে, সে ওখানে খুব বিখ্যাত হয়ে গেছে, এবং শুধু তার সঙ্গে দেখা করতে নাকি তার প্রজন্মের বা আগে পিছিয়ে বেশ কিছু ছেলেপুলে, প্রজন্মটা একই, বয়স একটু তারতম্য থাকতে পারে, তারা সবাই এসছে দেখা করতে বা তার রিলসের পার্ট হতে। এটা একটা অন্যই আলাদাই একটা ব্যাপার, অভ্যেস হয়ে গেছে বলে প্র্যাকটিস করছি। এরা সিরিয়াসলি, বাট সত্যি এরা একটা আলাদা ব্যাপার করে ফেলেছে। এরা এর মাধ্যমে একটা যোগাযোগের নতুন রাস্তা খুলে ফেলেছে। এই আন্দোলনকে আপনি আটকাবেন কি করে? ব্যারিকেড দিয়ে আটকাবেন? এরা একজন আরেকজনের সঙ্গে জুড়ে যাচ্ছে। দেখুন, এই জায়গাটার থেকেই হয়তো সরকার একটু থমকে গেছিল, আজকে বুঝতে পারছি। এই জায়গার থেকেই সরকার খুব স্পষ্টভাবে বুঝেছিল, যখন মেঘনাদের ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, মেঘের আড়াল থেকে
যুদ্ধ করছিল, মানে কি দেখা যাচ্ছে না আন্দোলনকারী কে কে ওপর থেকে আক্রমণ করছে। এক্ষেত্রে আন্দোলনকারী এরা ওখানে আক্রমণকারীকে দেখা যাচ্ছে না, তাই সামলানো যাচ্ছে না, আর এখানে আন্দোলনকারীদের বোঝা যাচ্ছে না, তাই সামলানো যাচ্ছে না। দেখুন সেই জায়গার থেকেই এই যে সরকার যে মানে একদিন আগে পর্যন্ত যেটা ঠিক ছিল, যেটা মানতে রাজি হচ্ছিল না, সেটা করে ফেললো। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের মতো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে পদত্যাগ করিয়ে দিল। তার একটাই মাত্র কারণ, সময় দেওয়া নিজেদের। এদের বুঝতে হবে, না বুঝতে পারলে গন্ডগোল হয়ে যাবে, এ আন্দোলন থামানো যাবে না। এটা সরকার বিলক্ষণ বুঝেছিল, আর কিছু বুঝুক চাই না বুঝুক। তাই এখন এই যে এক পা পিছিয়ে যাওয়া যেটাকে মনে হচ্ছে, সেটা আসলে সম্ভবত এরা নিজেদের সময় দিচ্ছেন এই প্রজন্মটাকে বোঝার জন্য। তাহলে ভবিষ্যতে হয়তো ঠিকভাবে এদের সামলানো যাবে। এটা বোঝা যায়নি বলেই তো এদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে বলে অভিযোগ। এটা বোঝা যায়নি বলেই তো পুলিশ এদের ওপর ওই ছররা গুলি ছুঁড়েছে বলে অভিযোগ। এটা বোঝা যায়নি বলেই তো এর বদলে এই প্রজন্মটা অন্তত পুলিশকে যে আক্রমণ করেনি সেটাও তো সবাই বলছেন। এর জন্য এরকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে চারপাশে। এত সহজে মানুষের সঙ্গে জুড়ে গেছে, যারা যেতে পারেননি তারা ছটফট করেছেন বাড়িতে বসে। এই প্রজন্মের আরেকটা সমস্যা এটা জানেন তো, ফোমো। এইসব কথা বলছি, আমিও শিখছি, আপনাদের সাথে শেয়ার করছি। ফোমো মানে কি? FOMO, ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনিও এটাতে সামিল হলেন না, এর বাইরে থেকে গেলেন, এটা একটা ভয়। এই যে একজন রিল করছে, তার এত ফলোয়ার হচ্ছে, এত মানুষের সাথে যোগাযোগ হচ্ছে, এত মানুষ তার সঙ্গে থাকছে, ও করছে, আমি কেন করবো না? এটা করতে গিয়ে আরেকজন পাশে যা খুশি, কোনো নির্দিষ্ট ভাবনা নেই, কিন্তু রিল করছে। ঠিক একইভাবে এরা সব আন্দোলনের মধ্যে রয়েছে, আমি কেন আন্দোলনের মধ্যে থাকবো না? এইটা স্বতঃস্ফূর্তভাবে এই প্রজন্মের এই FOMO এই ভাবনাটাই তো সবাইকে নাড়িয়ে দিচ্ছে, ঝামেলা ফেলে দিচ্ছে সরকারকে। কারণ যারা বাড়িতে থাকছে, আমার সহকর্মী একজন, তার মেয়ে বাবাকে পাগল করে দিয়েছে, আমাকে একটা টিকিট কেটে দাও, আমি একবার গিয়ে একটু ওইখানে, ঠিক আছে আমি একদিন গিয়ে দেখে চলে আসবো। ভাবুন, দূর সে কোনোদিন আন্দোলনের মধ্যে ছিল না, যারা করছে সেটার সঙ্গেও তার কোনো যোগ নেই, নিট সে দেয়নি, অথচ সে ওদের সাথে মানসিক একাত্মতা অনুভব করছে, একবার যেতে চাইছে। বুঝতে পারছেন? এটাকে আটকাবেন কি করে আপনি? এটাতে বুঝবেন কি করে আপনি? না হলে ওই গুলি চালানোর অভিযোগ উঠবে, লাঠি চালানো হবে, আর সেটা জনমানসে প্রভাব ফেলবে, সরকারের অস্বস্তি বাড়বে। আজ যেরকম সুপ্রিম কোর্ট সরকারকে বুঝিয়ে দিয়েছে, ঠিক হচ্ছেন এটা, আপনারা ঠিক করেননি এইভাবে লোকজনকে দমন করার চেষ্টা করে বলপূর্বক। তেমনি সরকারও বুঝিয়ে দিয়েছে, ভুল থেকে তারা শিক্ষা নিচ্ছে। দেখুন, দেশের শীর্ষ আদালত বলেছে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে বলেই পুলিশ সেখানে লাঠিচার্জ করতে পারে না। আন্দোলন যদি শান্তিপূর্ণ হয় তাহলে পুলিশকে লাঠি চালানোর আগে 10 বার ভাবতে হবে। কত বড় মন্তব্য! এবং এটা সরকারকে শুনতে হচ্ছে, তার কারণ সত্যিই তো ভুল হয়ে গেছিল বিলকুল। সেদিন যন্তর মন্তরের বাইরে যে পুলিশ কর্মীরা, পুলিশ কর্তারা লাঠি চালিয়েছিলেন, ছররা চালিয়েছিলেন, তাদের ভূমিকাটা খতিয়ে দেখা হবে বলে সরকার এখন ঠিক করে ফেলেছে, নির্দেশ দিয়ে দিয়েছে। তার মানে ভাবুন, সরকারের এই নির্দেশটা মানে হচ্ছে আন্দোলনটা যে শান্তিপূর্ণ ছিল, সেটা যে মোটেও হিংসাত্মক পথে হাঁটছিল না, এটা সরকারই মেনে নিচ্ছে। এবং একই সঙ্গে এই বিষয়টা সুপ্রিম কোর্টকে আন্দোলনকারীরা বোঝাতে পেরেছে। বিহারে একটা ভিডিওতে এক পুলিশ কর্মীকে গুলি পর্যন্ত চালাতে দেখা গেছে, তাকে সাসপেন্ড করে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ওই ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে না। কোথাও গিয়ে এই যে অভিযোগগুলো, যে অস্বস্তিগুলো, এগুলোকে কোনোটাকেই খারিজ করছে না, বরং গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ বিবেচনা করতে হবে, এদের বুঝতে হবে, না হলে তো অস্বস্তি আরও বাড়বে। এটা তো RSS প্রধান মোহন ভাগবত বলেছেন, সরসংঘ চালক RSS-এর।
মোহন ভাগবত সরকারকে বার্তা দিয়েছেন যে জোর করে কিছু চাপিয়ে দিতে গেলে ভুল হয়ে যাবে, বরং কাছে ডেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। প্রবীণ কারোর কথাবার্তা ভালো লাগলে জেন জিরা তাদের কি বলে জানেন? আইকন। আমার ধারণা মোহন ভাগবতের পরামর্শ এই আন্দোলনকারীদের যদি পছন্দ হয় তাহলে তারা তাকে আইকন বলে ডেকেও ফেলতে পারেন। এবার তাতে ভাবুন, সার্ক সংঘ চালক থেকে আইকন। আমার ধারণা মোহন ভাগবত খুশি হবেন, কারণ আরও একটা প্রজন্মের মধ্যে যদি গ্রহণযোগ্যতা তৈরি হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে নাকি। एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। बात में गपशप होगी तो बच्चा खुलकर कुछ बोलेगा। দেখুন, মোহন ভাগবতের পরামর্শ সঙ্গে সঙ্গে যেভাবে পরবর্তী ঘটনাগুলো এগিয়েছে তার মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। সরকারের তরফ থেকে দুজন মন্ত্রী জেপি নাড্ডা আর জিতেন্দ্র সিং, তারা ছাত্রীদের সাথে আলোচনা করেছেন, তাদের দাবিগুলো মেনে নিয়েছেন, পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এগুলো পরপর হয়েছে, কিন্তু তার পরে যেটা হয়েছে সেটা খেয়াল করে দেখুন, খুব ইন্টারেস্টিং ওই জায়গাটা। তারপরে আমরা দেখেছি, ধরুন আইসা সিপিআইএমএল এর ছাত্র সংগঠন, সেই অর্থে চরম বাম একটা ছাত্র সংগঠন। এবার এতদিন বামপন্থী নেতাদের কিভাবে দেখতেন আপনারা? আমরা আমাদের ছোটোবেলার থেকে দেখছি এখনও যারা চারপাশে ঘুরে বেড়ান তাদের মধ্যে একটা কী অদ্ভুত একটা সেই অর্থে একটা গুরুগম্ভীর ব্যাপার আছে কিন্তু, এবং কথাবার্তা শুরু করেন তারা বেশ একটা জটিল অ্যাঙ্গেল থেকে, জটিল ল্যাঙ্গুয়েজ থেকে। ওই ফ্যাসিজম, প্রোলেতারিয়েত, হ্যাঁ, এরকম বিবিধ ব্যাপার ট্যাপার আছে, ডায়ালেক্ট, এই সমস্ত হয় আর কি। আরও মানে যারা বঙ্গীয়করণ করেন তারা শ্রেণীশত্রু, শ্রেণী সংগ্রাম, মানে কঠিন কঠিন দাঁত টাত ভেঙে যাবে এরকম এরকম সব শব্দ টব্দ বলেন আর কি। এরকম হতে হবে, মানে চট করে মুখে হাসি আসবেন, এরকম একটা ব্যাপার হতে হবে, এরকম একটা ব্যাপার আর কি, করে ইমেজটা এরকম। তো সেই সিপিআইএমএল এর ছাত্র সংগঠনের সভানেত্রী নেহা যে ওখানে আন্দোলন করছিল, যে অনশন করেছে, তার ছবিটা দেখছিলাম। যে মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর এসছে, জিতে গেছে জানতে পেরে তারা হিন্দি গানের সুরে উদ্দাম নৃত্য করছে, একদম কোথাও কোনো রকম সংকোচ নেই, ওইসব নিয়ম টিয়ম মানা, বড় বড় কথা বলা কিচ্ছু নেই, একদম সব আপনার আমার ঘরের ছেলেমেয়েরা এখন যেরকমভাবে এনজয় করে, যেভাবে নেচে কুদে লাইফটাকে দেখে, ঠিক সেইভাবে খোলা মনে তারা সেলিব্রেট করছে, উদযাপন করছে, কোনো ফাঁক নেই গোটা ব্যাপারটার মধ্যে। ঠিক একইভাবে দেখছিলাম ওই যে গেছিল আলোচনা করতে সৌরভ দাস, তাকে আর ওই ককরোচ পার্টির অন্য নেতাদের দেখাচ্ছিল হোটেলের বুক করে তারা রীতিমতো পার্টি করছে। এবার সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে, এই পার্টির পয়সা কোত্থেকে এলো? দেখুন, এরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। ওই বললাম, একদিকে যেরকম সে আগে শুনতাম না, কবি হতে গেলে আগে দাঁড়ি রাখতে হবে, সাইড ব্যাগ নিতে হবে, পাজামা পাঞ্জাবি পড়তে হবে, নেশা ভাঙ করতে হবে, এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেছিল। কবিতাটা তাদের আসে নাকি, কিন্তু তাদের কবিতা কী এসেছিল তারা হয়তো কোনোদিন কেউ বুঝে উঠতে পারেনি, বাকি লোকজনও বলছেননি, কিন্তু তারা আগে কবি কবি ভাব, ওই কবি কবি ভাব, ছন্দের ভাব, সেই রকম কবিটা হয়ে গেছিলেন। কিন্তু এটা ধারণা এরকম হলে তবে কবি হবে আর কি, হতে হবে। রাজনৈতিক নেতা সম্পর্কেও সেরকম ধারণা ছিল, আন্দোলনকারী সম্পর্কেও সেরকম ধারণা ছিল। কোথায় কি এরা অনেকেই হয়তো ওই সৌরভ দাসের মতো আর কি। আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, এরা টুকটাক পার্ট টাইম কাজটাজও করেন আর কি। এই প্রজন্মটা, এইগুলো আগে শুনতাম ওই পশ্চিমী দুনিয়ায় কাজও করে, পরেও এরা হচ্ছে সেরকম। ফলে এরা কিসের জন্য কোত্থেকে টাকা পেয়ে কি খরচ করছে, সেটা এক্ষেত্রে প্রশ্ন তোলার আগে হয়তো তিনবার ভাবতে হবে। সম্ভাবনা বিভিন্ন রকম থাকে, কিন্তু
ভাবার আগে শুধু ওই জায়গাটা যদি দেখেন এরা কিভাবে পুরো জিনিসটাকে সেলিব্রেট করছে, অর্থাৎ এটার মধ্যে কোনো এরকম গুরুগম্ভীর ব্যাপার নেই। এটার মধ্যে একটা সাধারণ তারা যেটা মনে করেছিল এইটা দাবি, এইটা হলে তাদের ভবিষ্যৎ জীবন ঠিক হবে, ন্যায় বিচার হবে, পেয়ে গেছে, ঠিক আছে। এবার তারপরেই দেখুন যে মুহূর্তে তারা ওই একটা জায়গার একটা পদক্ষেপ শেষ করেছে সেখান থেকে পরবর্তী পদক্ষেপ তৈরির কথা বলে দিয়েছে। এবং শুধু তাই নয়, আবার এটাও বলেছে অপারেশন সিঁদুর যেরকম আপাতত স্থগিত আছে, যেদিন পাকিস্তান বাড়াবাড়ি করলে সেটা আবার যে কোনো সময় শুরু হয়ে যাবে। এরা সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছে কিনা জানি না, বলা যায় না এটা কিসের থেকে কি ঠিক করে নেয়, কিন্তু এক্ষেত্রেও বলে দিচ্ছে আপাতত স্থগিত রেখেছেন। এরা প্রত্যাহার করেছেন বটে, কিন্তু যে দাবি দাওয়াগুলো আছে আরও বাকি দুটো, সে দুটো যদি কোনো ক্ষেত্রে তাদের মনে হয় যে পূরণ হচ্ছে না, তাহলে আবার আন্দোলনে নামবেন। এদের বোঝা দায়। ফলে আপাতত হাঁফ ছাড়লেও নিশ্চিতভাবেই এই প্রজন্মকে যে আসলে গোড়ায় গিয়ে বোঝার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর থেকে গোটা সরকার বা সমস্ত রাজনৈতিক দলের নেতারা, সেটা কিন্তু পরিষ্কার, জানেন তো। নইলে বুঝে গেছেন আরও গোলমাল অপেক্ষা করছে আর কি। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নিজে একটা ইনস্টাগ্রাম রিল তৈরি করে শেয়ার করেছেন, মানে জেন জিকে সরাসরি বার্তা দেওয়া। এবার তাতে দেখছিলাম তার প্রতিক্রিয়ায় বিভিন্ন লোকজন তারা তৈরি করে রিল তৈরি করে আবার আপলোড করে দিচ্ছে। এটা বাচ্চা ছেলে, মানে সে এখনও ওই হয়তো 10+ পাস করেনি, সে লিখেছে, সে আবার প্রধানমন্ত্রীকে, ভাবুন কোনো দ্বিধার ব্যাপার নেই, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছে যে রিলটা বানিয়েছেন ঠিক আছে, কিন্তু একটা খেয়াল রাখবেন এই রিল বানানোর সময় ক্যামেরাটাকে একটু উঁচুতে রাখতে হয়, নাহলে দেখতে ভালো লাগে না, নাকের টুটোগুলো দেখা যায়, এরকম সব বক্তব্য আর কি। ভবিষ্যতে এই টেকনিক্যাল ভুলগুলো করবেন না। ভাবা যায় একটা বাচ্চা ছেলে, কিন্তু এই জায়গার থেকেই হয়তো নরেন্দ্র মোদীর উদ্দেশ্যটা সাধিত হয়ে গেছে। তিনি জেনজিকে সরাসরি বার্তা দিতে চেয়েছিলেন, এদের সঙ্গে একটা সরাসরি সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন, হয়ে গেছে। কিন্তু সম্ভবত এই জন্যেই তার মন্ত্রিসভার অন্য সদস্যদেরও ওই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রিল আর ভিডিও বানাতে বলেছেন প্রধানমন্ত্রী। এটা তো যোগাযোগ তৈরির একটা সেতু বন্ধনের চেষ্টা, নিজেদের যোগাযোগের যে স্কিল সেটাকে আরও ধারালো করা এবং আপডেট করা। কুল। এর পাশাপাশি সরকার বুঝিয়ে দিয়েছে যে একটু সময় লাগলেও যেটা এতদিন ধরে পড়ে আছে সেটা করার দরকার, কারণ এদের শুধু ওই একটা তাৎক্ষণিক দাবি মেনে নিয়ে ঠেকিয়ে রাখা যাবে না, যে কোনো দিন এরা আবার ফের ঝাঁপিয়ে পড়তে পারে। তাই জন্য বহুদিন ধরে পড়ে আছে যেটা বহুকাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থার সংস্কারের কাজে তারা হাত দিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টে প্রশ্ন ফাঁসের বিচার করার কথা বলা হয়েছে। জাতীয় পরীক্ষা নিয়ামকের 47 জন আধিকারিককে তো অপসারিত করা হয়েছে, এগুলো আপনারা জেনে গেছেন। আজ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল 2026 এটাকে পেশ করে ফেলেছেন। আরেকদিকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রধানমন্ত্রী বলেছেন প্রশ্ন ফাঁস আটকাতে তারা টাস্ক ফোর্স গড়ছেন। অর্থাৎ এবার যেটা হয়েছিল সেনাদের দিয়ে বিমান টিমান ব্যবহার করে প্রশ্নপত্র বিলি করার ব্যাপার, এদের কাজ যে এটা নয়, এর জন্য যে আলাদা সেনা দরকার সেটা পরিষ্কার করে দিয়েছে সরকার। ঘরের শত্রু বিভীষণদের হাত থেকে পরীক্ষার প্রশ্ন বাঁচানোর একটা আলাদা বাহিনী দরকার, এটা কিন্তু প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই একটা নতুন প্রজন্মের ধাক্কায় আস্তে আস্তে হয়তো গোটা পরিস্থিতিটাই সময়োপযোগী হচ্ছে। हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज़्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं के
विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। चाहिए नंदन नीलेकनी इज ए गुड मैन, जो टास्क फोर्स बना तो ठीक है, लेकिन अभी भी जो अपोजिशन का मांग है पूरा नहीं हुआ। हम प्रधानमंत्री से माफी चाहते हैं। सरकार आज क्यों बना रही है, 2014 में क्यों नहीं बनाया? और अगर जो 2014 से बने होता तो देश हमारा विकसित और जल्दी हो गया होता। প্রধানমন্ত্রী দায়িত্বের খাতিরে গোটা দুনিয়া ঘুরে ফেলেছে, কিন্তু শুধু ঘরে বসে শুধুমাত্র ফোনের ওই সেলফি ক্যামেরা অন করে যে এইভাবে সারা দেশের সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেলা যায়, যুক্ত করে ফেলা যায়, ঘর হতে শুধু দুই পা না ফেলিয়াই যে ঘরের সমস্যার সমাধান করা যায়, সেটা সম্ভবত এই জেনজিদের আন্দোলনের আগে কেউ ভাবেননি, বোঝেননি। আর বুঝে যখন ফেলেছেন তখন ধরে নিতে হবে যে নরেন্দ্র মোদী এবার নিয়মিত ইনস্টাগ্রামে আসবেন। হ্যাঁ, খুব শিগগিরই আমি জানি যে বহু বিখ্যাত ইনস্টাগ্রামারকে তিনি হয়তো ফলোয়ারের সংখ্যা নিরিখে পেছনেও ফেলে দেবেন, কারণ ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়ছে, এটা তো দেখা যাচ্ছে। আর নরেন্দ্র মোদী নিজেই বলেছেন তিনি অল্প বয়সীদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন। অথচ দেখুন, এই কদিন আগেই বিরোধীরা অভিযোগ করেছিলেন ওই শক্তি চট্টোপাধ্যায় যেরকম ওই অবনী বাড়ি আছো বলে ডাকাডাকি করেও সাড়া পাননি, তেমন তারাও দেশের সরকারকে ডেকে ডেকে সাড়া পাচ্ছিলেন না। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন যন্তর মন্তর থেকে উঠে গেলেও বিরোধীরা আন্দোলনের অনুপ্রবেশ করে ফেলেছে, এটা তো বোঝা যাচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে সেটা গোটা ব্যাপারটাকে মানে যারা এই আন্দোলনের মূল এই জেন জিকে না বুঝেই তারা যে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে এবং করতে গিয়ে ধাক্কা খেয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। কেন বলছি একটু খেয়াল করে দেখুন। কোনো পক্ষই, শাসক বিরোধী কোনো পক্ষই যে এই প্রজন্মটাকে বোঝেনি সেটা তো পরিষ্কার, এটা আপনারা বুঝে গেছেন, নতুন করে বলার কিছু দরকার নেই। এবং সেই জায়গায় বোঝাটা দরকার, বোঝার জন্য নিজেদের সময় দেওয়া দরকার এবং আস্তে আস্তে বদলানো দরকার। এটা বুঝেই কেন্দ্রীয় সরকার চটজলদি সময়টা কিনে ফেলেছে, কারণ তাদের মনে হয়েছিল আন্দোলনটাকে না বুঝে আটকাতে গেলে যত দিন যাবে বরঞ্চ কমবে তো নাই, বরং বেড়ে যেতে পারে। আর যত বাড়বে তত অনুপ্রবেশকারীরা, তারা বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারী হতে পারে, দেশের ভেতর দেশের বাইরে, তারা হয়তো এই সুযোগে অস্বস্তি বাড়ানোর আরও কারণ তৈরি করে দিতে পারে। সুতরাং চটজলদি তারা দাবিগুলো মেনে নিয়েছেন। কিন্তু রাহুল গান্ধী তিনি গোটা ব্যাপারটা তো অত চটজলদি যে বুঝতে পেরেছিলেন তা নয়। হয়তো তার মনে হয়েছিল যে এদের এই আন্দোলনটা, এরা হয়তো বাচ্চা, তো এরা হয়তো বুঝতে পারছে না, এদের সামনে কোনো কিছু একটা ঝুলিয়ে দিয়ে, গাজর ঝুলিয়ে দিয়ে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে। তিনিও তো দেখুন, রাহুল গান্ধী যতই গেঞ্জি টেঞ্জি পড়ুক টাইট, কিন্তু নিজে যে জেনজি নন এটা তিনিও জানেন, হ্যাঁ আমরাও জানি। ফলে কোথাও তাকে এই জেনারেশন গ্যাপটার ক্ষেত্রে কিন্তু ধাক্কা খেতে হয়েছে। ওই জন্য এই জেনজিরা নিজেদের দাবি নিজেরা আন্দোলন করে, নিজেরা নিজেদের মতো করে যেখানে মনে করছেন দাবি আদায় হয়ে গেছে তারা সরে গেছেন। তো এই জায়গা থেকে রাহুল গান্ধীকে কিন্তু থেমে যেতে তো হয়নি, কারণ রাজনীতিক তো থেমে গেলে চলবে নাকি। সুতরাং তিনি এখন চলে যাওয়ার পর, এই প্রজন্মটা সরে যাওয়ার পর ফাঁকা জায়গাটা ভরাট করতে নেমে পড়েছেন। আন্দোলনকারীদের সাথে এই সংসদ অভিযানে পুলিশের লাঠি চালানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বক্তব্য পেশ করতে হবে, এটার দাবি তুলে দিয়েছে বিরোধী জোট একদম। কারণ এবার তো গোটা ব্যাপারটা তাদের মতো করে করতে হবে, এটা রাজনৈতিক দিক থেকে নিয়ে যেতে হবে, ছেড়ে দিলে তো চলবে না। অনেক তর্ক বিতর্ক হয়েছে, শেষ পর্যন্ত অবশ্য শাসক আর বিরোধী দুপক্ষই সংসদে প্রশ্ন ফাঁস আর নতুন শিক্ষা বিল নিয়ে আলোচনায় রাজি হয়ে গেছে। এবার আপনি দেখবেন যে অরাজনৈতিক আন্দোলনটা থামতেই রাজনীতি ব্যাক ইন ট্র্যাক, কোথাও গিয়ে নিজেদের চেনা ছন্দে ঢুকে পড়েছে। আমার কি মনে হচ্ছে জানেন, আসলে সব পক্ষই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ ওই অরাজনৈতিক ব্যাপারটা যতক্ষণ ছিল ততক্ষণ ওদের সিলেবাসের বাইরে ছিল। এখন সিলেবাসের মধ্যে গোটা ব্যাপারটা চলেছে, এবার ঠিক আছে, এবার নিজেদের মতো করে ওনারা নিজেদের জায়গায় বুঝে নেবেন বলে ঠিক করেছেন।
आज जो एजुकेशन रिफॉर्म के लिए जब वो बिल आया तो इन सब ने हाथ उठा के मना किया। सारे देश को ये देखना चाहिए कि जब वो बिल आया जो एजुकेशनल रिफॉर्म के लिए है तो संसद में इन्होंने मना किया कि ये बिल नहीं आना चाहिए। এই যে পুরো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা তো পুরো ক্রেডিট সিজেপি নিয়ে যাচ্ছে না, তো সেটা তো কংগ্রেসের জন্য প্রবলেম, যে বা অখিলেশের পার্টির জন্য প্রবলেম, ওদের সামনে ইলেকশন আছে। যদি ক্রেডিট ওরা পেয়ে যায় তাহলে এখন কিছুদিন যদি লড়াই না করা যায় তাহলে একদমই নাম আসবে না। তো সেই জন্য এটাও সেই পলিটিক্সই হচ্ছে যেখানে ক্রেডিট নেওয়ার জন্য। তো সেই জন্য কারণ এত বড় একটা বিল, এত ইম্পর্টেন্ট বিল, বলা উচিত না কে কি চাইছে, কার কি বলা আছে। তারপরেও যদি আলোচনা না হচ্ছে তাহলে মোটিভ ওটাই যে ওদের কাছে পাঠানো খবর পাঠানো যে আমরা তোমার সঙ্গে আছি। ভাবুন তো, ডারউইন কবে বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জেনজির আন্দোলন পরবর্তী ভারতে এই রাজনৈতিক নেতাদের দেখে মনে হচ্ছে তারাও এখন ওই সার্ভাইভ করার অর্থাৎ বাঁচার রাস্তা খুঁজে বেড়াচ্ছে। কারণ যেভাবে এ রাজ্যে আরজিকর আন্দোলন আর দিল্লিতে নিট আন্দোলন রাজনৈতিক সাহায্য ছাড়াই দানা বেঁধেছে, তাতে রাজনৈতিক নেতাদের অস্তিত্বহীনতায় ভোগাটা খুব অস্বাভাবিক বলুন তো। ভাবতে পারছেন? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে আমার মনে হচ্ছে একমাত্র নিশ্চিন্তে থাকতে পারে। কেন বলছি আপনারাই বলুন, ভাবুন তো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই রাজনৈতিক নেতারা পিসি পিসি বলে বেড়ান, কিন্তু দিনের শেষে সবাই তাকে দিদি বলছেন। অর্থাৎ যতগুলো জেনারেশন যে জেনারেশনেরই হন, দিদি বলে একটা নিজের জায়গাটা তিনি ধরে রাখতে পেরেছেন। ফলে তার ক্ষেত্রে প্রজন্মটা মনে হচ্ছে কনস্ট্যান্ট, জানেন তো। এই ধারাবাহিকতাই তাকে যুগে যুগে প্রাসঙ্গিক করে রাখতে পারে বলে তিনি ভাবতে পারে। কিন্তু বাকিরা তার সঙ্গে যারা, তাদের ধারাবাহিকতা যদি সেরকম না থাকে তাহলে তিনি আর কি করবে। দেখুন, দীর্ঘদিন সাধারণ মানুষের মধ্যে তো একটা ধারণা ছিল যে ওই পাকা চুলটুল না হলে কিছু হয় না, কিন্তু এখন আস্তে আস্তে তো ব্যাপারগুলো বদলাচ্ছে। এই যে তামিলনাড়ুতে বিজয়, তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, সঙ্গে কাদের নিয়ে জিতলেন? একদম আনকোরা অরাজনৈতিক ব্যক্তি বেশিরভাগ, তাদের দুমদাম করে সঙ্গে নিয়ে তিনি জিতে বসে রইলেন। কিসের মাধ্যমে প্রচার করলেন? সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ এটাকে নিউ জেন একটা ব্যবস্থা বলতে পারেন। হয়তো বয়সের দিক থেকে তাকে ওই জেন জি বলা যাবে না একদমই, কিন্তু তাতে কি এলো গেল, স্টাইলটা ধরে নিয়েছেন সবাই। মানে আমরা এইটা বলার চেষ্টা করছি যে আস্তে আস্তে কিন্তু ওই বাবা মার কথা, পারিবারিক ধরনে যেভাবে ভোট চলেছে সেইভাবেই ভোট চলবে। বাবা একে ভোট দিতেন তাহলে আমিও তাকেই ভোট দেবো, এসব আর চলবে না। এদের একদম সুনির্দিষ্ট ভাবনা এবং পরিষ্কার ভাবনা আছে, নিজেদের ভাবনায় তারা ভোট দিতে যাবে। তাহলে এদের মতো ভাবনা চিন্তাকে তো ছুঁতে হবে, সেই জন্যেই সবাই বদলাচ্ছে। এবং আমার ধারণা এই একটা আন্দোলন, এটা কিন্তু দেশের রাজনৈতিক বিভিন্ন ধারণ প্রচার সব বদলে দেবে। ইঙ্গিত তো পাচ্ছেনই, যেটা বললাম আর কি। এবার এই গোটা বিষয়টার মধ্যে তার মানে আপনারা ভাবছেন নিশ্চয়ই যে বেশ একটা হালকা কুল ব্যাপার এসে যাবে গোটা ব্যাপারটার মধ্যে, এখন প্রচার থেকে শুরু করে রাজনৈতিক বক্তব্য সব কিছুর মধ্যেই। আর যদি সেটা আসেও, এইখানটাতেই বলছি, এটা বলার সময় হয়তো মনে হবে যে একটা ঠেস দিয়ে বলা হচ্ছে যে এবার সব এদের পাল্লায় পড়ে রাজনৈতিক বক্তব্য বদলাবে। দেখুন, বদলালে ক্ষতি নেই। আপনারা খেয়াল করে দেখুন, এই হালকা ভাব কিন্তু চিরকালই ছিল এবং সেটা মানুষের ভেতরে পৌঁছতে, ভেতরটাকে ছুঁতে অনেক কার্যকরী। একটা সময় কলকাতার দেওয়ালে লেখা হতো আর কি, জাগো বাঙালি জাগো, ওই বিশেষ করে বাংলাদেশ যুদ্ধের সময়। আর তার তলায় একজন লিখে দিয়ে গেছিলেন রাত্রিবেলা হয়তো, সে ওই খড়ি দিয়েই, যে কাঁচা ঘুম ভাঙিও না। এই যে একটা অদ্ভুত একটা মজা, এটার মধ্যে দিয়েও তো কত রকম বার্তা চলে আসতে পারে। আমরা তো ঠান্ডা যুদ্ধের সময় আমরা দেখেছি, মানে ওই যখন ওই বার্লিন ওয়াল ভেঙে যাওয়া, সোভিয়েত থেকে সোভিয়েত পতন, এই মাঝখানের সময়টায় আমরা সে সময় আমেরিকা রাশিয়া দুদলের মধ্যেই প্রচুর এরকম, তখন কিন্তু একদম মানে সরকারিভাবে এরকম হাস্যরসের উপাদানগুলো লোকজনের মধ্যে সরবরাহ করা হতো। দুপক্ষই, আমেরিকাও করেছে, রাশিয়াও করেছে। বেশ কিছু টুকরো এরকম বিষয় আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে দিয়ে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করতো অন্যের জায়গাটায়
কতটা অস্বস্তি তৈরি করে দেওয়া যায়। আমেরিকানরা একটা ছড়িয়েছিল, এক সোভিয়েত নাগরিক বহু কষ্টে টাকা জমিয়ে গাড়ি কিনতে দোকানে গেলেন, তা দোকানদার তাকে বললেন ঠিক আছে আজকে আপনি টাকাটা দিয়ে যান, আজ থেকে 10 বছর পর এই আজকের দিনে এসে ধরুন এই 27শে জুলাই, বললেন এই 10 বছর পর 27শে জুলাই এসে গাড়িটা নিয়ে যাবেন। এবার ক্রেতা খুব সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা সকালে আসবো না বিকেলে? তো এইবার ওই দোকানদারের ধৈর্যচ্যুতি ঘটেছে, বলে আরে 10 বছর পরের কথা বলছি মশাই, সকালে এলেই বা কি বিকেলে এলেই বা কি? এবার ক্রেতার উত্তরটা হচ্ছে একদম মানে হিলারিয়াস, বললেন ওদিন সকালে মিউনিসিপ্যালিটির থেকে কলের মিস্ত্রিকে পাঠাবে বলেছে, সুতরাং হ্যাঁ আমাকে তো সেইটা বুঝে আসতে হবে। ভাবুন একবার, হাস্যরস শ্লেষ কোন জায়গায় পৌঁছলে এই রকম একটা বিষয় দাঁড় করানো যায়। কিন্তু এর ভেতরের উদ্দেশ্যটা দেখুন, রাশিয়ার নাগরিকদের মনে করিয়ে দেওয়া তারা অত্যন্ত খারাপ শাসনের মধ্যে রয়েছেন, যেখানে তাদের জন্য কোনো ন্যায্য কিছু হবে না। আর উল্টোটা, এক আমেরিকান এক রাশিয়ানকে বলছেন আমাদের সিস্টেমে যে কেউ কঠোর পরিশ্রম করে কোটিপতি হয়ে যেতে পারে। আমেরিকা হলো স্বাধীনতার দেশ, তাকে রাশিয়ান বলছে এটা ঠিক তোমাদের দেশে কেউ পরিশ্রম করে কোটিপতি হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে পরিশ্রম করার সুযোগটাই তো পায় না, তাই না খেতে পেয়ে রাস্তায় শুয়ে পড়ে মারা যায়। ভাবুন, কর্মসংস্থানের অভাব সেই সময় আমেরিকায়, তার কত বড় একটা শ্লেষাত্মক ব্যাখ্যা। আরও দুটো বলি, মস্কো এক মাতাল স্তালিনের মূর্তির সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে আমি আর কোনোদিন মদ খাবো না। তা একজন এসে জিজ্ঞেস করছে আরে মদ খাবে না তো খুব ভালো কথা, কিন্তু ছাড়ছো কেন হঠাৎ করে? তুমি কি স্তালিনকে দেখে শপথ করছো? বললো না, মদ খেলেই আমি 2টো করে স্তালিন দেখছি, তাই আর কখনো মদ খাবো না ঠিক করেছি। মানে স্তালিন তাদের কাছে এমন ভয়াবহ জায়গায় পৌঁছে গেছিলেন যে তারা এই রকম একটা জায়গায় তাকে আর একটাই সামলাতে পারছি না, দোসর কোনো চান্স নেই। আর পাল্টা রাশিয়া বলেছিল, রাশিয়া চালু করেছিল আর কি, যে এক আমেরিকান রাশিয়ানকে বলছে যে জানো আমাদের দেশে কি অসাধারণ বাক স্বাধীনতা, আমরা যখন তখন আমাদের প্রেসিডেন্টকে গালিগালাজ করতে পারি। তাই শুনে রাশিয়ান বলেছিল ঠিক বলেছ, তোমাদের প্রেসিডেন্টকে আমরাও যখন তখন গালিগালাজ করতে পারি, আমাদের স্বাধীনতা কি কম? এই হচ্ছে মজা। মানে এগুলো বলার, এই উদাহরণগুলো বলার একটাই মাত্র কারণে নিজেদের ভাবনা চিন্তাটা বদলাচ্ছি আর বোঝার চেষ্টা করছি যে সত্যিই তো সব কিছু কি অতটা আনুষ্ঠানিকভাবে করার দরকার পড়ে, নাকি তার বাইরে গিয়েও সহজ সরল ভাষায় নিজেদের বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যেতে পারে? কারণ এটা তো বুঝতে হবে যুগটা বদলাচ্ছে। এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যখন এই নতুন প্রজন্ম জেন জিদের আন্দোলনটা প্রত্যাহার হচ্ছে, তখন এক বাচ্চা সে পুলিশকে ডেকে বলেছিল পুলিশ আঙ্কেল বাই। পুলিশ কর্মীও হয়তো বাই করেছেন, বললেন হ্যাঁ, তখন ওই বাচ্চাটা বলেছে আবার দেখা হবে। তা পুলিশ কর্মী স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন কোথায়, কেন? তখন ওই তরুণ উত্তর দিয়েছে ইথানল বিরোধী আন্দোলনে। দেখুন, এরা ওই এখন দেখবেন ওই যতগুলো সিরিজগুলো চলে না, ওয়েব সিরিজ একটার পর আরেকটা সিজন, তারপর আরেকটা সিজন ক্লিক করে করে যাওয়া যায়। এই একটা সিজনে যে গোটা বিষয়টা শেষ হচ্ছে না সেটা কিন্তু খুব পরিষ্কার। ইতিমধ্যেই ওই যারা আন্দোলনকারী ছিল নেহা বা দীপকে, এরা কিন্তু পরিষ্কার বলেছেন যে গোটা দেশে যেখানে যতজনকে ধরা হয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে, তাদের প্রত্যেককে যে মুক্তি দেওয়া হবে বা তাদের বিরুদ্ধে যে চার্জ লাগানো হয়েছে, তাদের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু অভিযোগগুলো প্রত্যাহার করা হবে। এটা কিন্তু সরকারকে লিখিতভাবে দিতে হবে। তারা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু যদি সেটা তারা লিখিতভাবে না দেন এবং যদি কেউ কোথাও ওরকম আটকে থাকেন, তাহলে কিন্তু ফের আন্দোলন শুরু হবে। এটা যে মুখের কথা বা কথার কথা নয়, সেটা তো বুঝতেই পারছেন, কারণ ওই পরের ধাপটা সম্পর্কে তো ওই তরুণ ওই পুলিশ আঙ্কেলকে ইঙ্গিত দিয়েই দিয়েছিলেন। সেটাও তো শুরু হয়েই গেছে প্রায়, ইথানল বিরোধী আন্দোলন।
ইথানল মেশানো পেট্রোল নিয়ে সারা দেশে একটু একটু করে যে ক্ষোভ জন্মেছে, সেটাকে নিয়ে আন্দোলনের সলতে পাকানো হচ্ছে, সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়েছে। কি জানা গেছে জানেন? ওই ককরোচ জনতা পার্টি যেরকম হয়েছিল তারই আদলে এবার E20 জনতা পার্টি নামে একটা মঞ্চ ইতিমধ্যেই গড়া হয়ে গেছে। এবার সেখানে নাকি রাতারাতি প্রচুর ছেলে মেয়ে সদস্যও হয়েছে। সুতরাং ওই পরের সিজনের জন্য মনে হচ্ছে তৈরি হতে হবে। আরশোলা থেকে কাঁকড়া, ককরোচ জনতা পার্টির পর এবার E20 জনতা পার্টি। অনেকের মতে আশঙ্কা ছিল ডোমিনো এফেক্টের। ডোমিনো এফেক্টে একটা ধাক্কা খেলে পরপর ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনাতেই প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি মানেনি সরকার। তারপর আন্দোলনের জোরে সরকার ছাত্রছাত্রীদের দাবি মেনেছে, নিয়ে চলেছে একাধিক সদর্থক সিদ্ধান্ত। কিন্তু শিক্ষামন্ত্রীর ইস্তফার পর ককরোচদের আন্দোলন থামলেও মাথাচাড়া দিচ্ছে আর এক আন্দোলন। তৈরি হয়েছে প্ল্যাটফর্ম, নাম E20 জনতা পার্টি। প্রতীকের জায়গায় এবার কাঁকড়া। সোশ্যাল সাইটে ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ। কেন ইথানল নিয়ে বিতর্ক? ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যবহার অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। 2001 থেকে ধাপে ধাপে মিশ্রণের কর্মসূচি নেওয়া হয়। 2003-এ 9 রাজ্য ও 4 কেন্দ্রশাসিত অঞ্চলে 4% করে ইথানল মিশ্রণ শুরু হয়েছিল। 2022-এ E10 অর্থাৎ 10% এবং 2023 থেকে E20 মানে 20% ইথানলের মিশ্রণের প্রক্রিয়া শুরু হয়ে যায় দেশ জুড়ে। প্রশ্ন হলো, নতুন E20 পেট্রোলে সরকারের দাবি কি? E20 জনতা পার্টিরই বা অভিযোগ কী কী? সরকারের দাবি, এতে অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমতে পারে। এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। আখ, ভুট্টা ইত্যাদি কৃষিজ পণ্য থেকে ইথানল তৈরি হওয়ায় কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ইথানলের মিশ্রণে কার্বন নির্গমন কমে দূষণ কমবে বলেও দাবি সরকারের। উল্টো দিকে E20 জনতা পার্টির অভিযোগ, ইথানল গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে। কতটা কমছে তা স্পষ্ট করুক সরকার। E20-তে মাইলেজ 3 থেকে 5% কমছে বলে পেট্রোলিয়াম মন্ত্রক স্বীকার করেছে। পুরনো গাড়ির ইঞ্জিনের ক্ষতির আশঙ্কা, যদিও এ নিয়ে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাধ্যতামূলক হওয়ায় গ্রাহকের ইথানলহীন পেট্রোল কেনার সুবিধা নেই। ব্যবসায়িক স্বার্থে ইথানল মিশ্রণের সিদ্ধান্ত বলে অভিযোগ উঠলেও অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার। আগামী 31শে জুলাই দিল্লিতে গাড়ি মিছিলের ডাক দেওয়া হয়েছে। 4 আগস্ট সংসদ চলারও ডাক দিয়েছে বেশ কিছু পরিবহন সংগঠন। সুতরাং আর একটা নতুন আন্দোলনের প্রেক্ষাপট প্রস্তুত। এবার এই জায়গাগুলোতেই কিন্তু কিছু কিছু চিন্তার জায়গাও আসছে। ইথানলকে নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনটা বা তার সঙ্গে যারা ওই যাদের ধরা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জ প্রত্যাহার করতে হবে, এই অভিযোগগুলো যে তারা করছেন যে এখন অনেকের বিরুদ্ধে চার্জ রয়েছে, সেই জায়গাগুলোতেও তো একটা শতবিরোধিতার জায়গা কিন্তু আছে। বহু জায়গায় এরকম লোকজন ধরা পড়েছে যাদের সঙ্গে কোনোভাবেই হয়তো এই আন্দোলনের যোগ ছিল না, শুধু গোলমাল পাকানোর জন্যই বা সেই অর্থে এই আন্দোলনটাকে বিপদে নিয়ে যাওয়ার জন্যই তারা ওই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল। আমাদের কলকাতার ক্ষেত্রেও তো তাই হয়েছে। এই বামেদের মিছিলের মধ্যে যেভাবে ঢুকে পড়ে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে, তা সেটাও তো একই রকম। এবার এদের ক্ষেত্রগুলোতে কি হবে? 200 জন, ওই দিল্লির ক্ষেত্রে প্রায় 200 জন এরকমকে ধরা হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর, যারা কোনোভাবে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল না। সুতরাং বুঝতে পারছেন একটা ওই যৌক্তিকতার জায়গাটা, এটা খুব বড় একটা পরীক্ষা এই নতুন প্রজন্মের কাছে। তারা কিভাবে এই বিষয়টাকে সামলায়, এটা কিন্তু দেখার খুব আগ্রহ রইল। সবাই দেখছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, তাদের জন্য আরও একটা চ্যালেঞ্জও তো অপেক্ষা করছে। ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছিল যে আরেকটা আন্দোলন কোথাও গিয়ে মাথাচাড়া দিতে পারে, সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ সংরক্ষণ বিরোধী আন্দোলন। এবার এই সংরক্ষণ বিরোধী আন্দোলনটা যদি মাথাচাড়া দেয়, খেয়াল করে দেখুন, তার তো অতীত একটা প্রেক্ষাপট রয়েছে। সেই মণ্ডল কমিশন বিরোধী আন্দোলন গোটা দেশে কীভাবে ছড়িয়েছিল আপনারা জানেন। সাম্প্রতিককালে বাংলাদেশের আন্দোলনের ক্ষেত্রেও তো এই কোটা বিরোধী আন্দোলনই শুরুতে ছিল। কিন্তু এক্ষেত্রে এখন যদি এই কোটা বিরোধী আন্দোলন বা সংরক্ষণ বিরোধী আন্দোলনটা মাথাচাড়া দেয়, তাহলে রাজনৈতিক দল বা সরকার বা বিরোধী এদের আলাদা রাখুন, এরা যা করার তো করবেন। কিন্তু সব থেকে বড় সমস্যায় তো এই প্রজন্মটাই পড়বে, কারণ তাদের প্রজন্মের অর্ধেক লোক
তাদের প্রজন্মেরই বাকি অর্ধেকের মুখোমুখি তখন দাঁড়াবে, তখন সামলাবে কি করে? তখন এগুলো প্রশ্ন, এগুলো সংশয়, এগুলো শঙ্কা, এগুলোর মধ্যে চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আবার বলছি, এই প্রজন্মটাকে বোঝার ক্ষেত্রে আমাদের এখনও তো প্রচুর ফাঁক রয়ে গেছে। ফলে তারা যে আরও কোন কি চমক নিয়ে আমাদের সামনে হাজির হবে, এসে বলবে কুল ব্রো, আমরা শর্টেড, আলাদাই ব্যাপারটা।